জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ। ৮ আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। সিনেটের সদস্য হচ্ছেন সাদিক কায়েম, ফরহাদ সহ ডাকসুর নবনির্বাচিত ৫ নেতা। প্রতিটি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার। ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা আজ বিকেলে ব্যালট নাম্বার পাবেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধ। পাবনাতেও বন্ধ সড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা। বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। তার শূন্য স্থান পূরণ হওয়ার নয় বলছেন বিশিষ্টজনরা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ জন। গাজাবাসীর দুর্ভোগের জন্য হামাসের নেতৃত্বকে দায়ী করলেন নেতানিয়াহু। এবং এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। দুবাইয়ে রাত ৮:৩০টায় মাঠে নামবে দুদল। জমজমাট লড়াইয়ের অপেক্ষা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে হত্যা এবং ৪ আগস্ট একজনকে হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মামলায় সূচনা বক্তব্য শুরু করেছে প্রসিকিউশন। সূচনা বক্তব্যের পর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আছেন সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন। তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এ মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা, তার পোস্টমর্টেম করা চিকিৎসক, প্রত্যক্ষদর্শীরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এখন পর্যন্ত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ৫ জন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। শীর্ষ ৩ পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না, যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ করা হবে। রোববার সকাল ৯টায় নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী পারস্পরিক পরিচিতিও হয়েছে প্রথম সভায়। সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিজয়ীরা। যে মতো হোক না কেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন এস এম ফরহাদ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে জানিয়ে ভিপি সাদিক কায়েম বলেন, আমরা নেতা নই, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে গিয়েছি, এখনও একইভাবে যাব। সাদিক কায়েম আরও বলেন, এখানে হার বলতে কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থী জিতেছে। সিনেটে যে ৫ জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা, এর আগে ডাকসুগুলোতে কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে তাদের সাথে আলাপ করেছি। সিনেট সদস্য কারা আমরা প্রতিনিধি যে ৫ জনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেট আকারে আপনাদেরকে জানাবো। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। নতুন নেতৃত্ব পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু। নানা বিতর্ক আর দীর্ঘ অপেক্ষা শেষে শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয় কাঙ্ক্ষিত ফলাফল। নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আজ তো বিশ্ববিদ্যালয় বন্ধ, ফল ঘোষণার পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি এবং নবনির্বাচিত নেতাদের কোনো কর্মসূচি আছে কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলে এবং এই হল থেকে কিন্তু
দশম ডাকসু নির্বাচনে যিনি ভিপি হয়েছেন তিনি কিন্তু এই হলেরই কিন্তু শিক্ষার্থী। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যিনি ভিপি তিনি এখানে রয়েছেন। আমরা আজকে সরাসরি একটু তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব এবং তার সাথে কথা বলবো তিনি কি তাদের কি তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য কি করবেন এবং আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে। শুরুতেই আপনার কাছে একটু আসতে চাই জিতু ভাই, আপনাকে অভিনন্দন। দশম ডাকসু নির্বাচনে আপনি ভিপি পদে জয়ী হয়েছেন এবং আপনি এই জয়ের পরে আপনি কতটা আনন্দিত এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য কি করবেন আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আসলে ৩৩ বছরের যে অচল অবস্থা ছিল সেটাকে কাটিয়ে উঠে বর্তমানে ডাকসুটা যে গতকাল আমরা অফিসিয়ালি ডাকসুর ফলাফল পেয়েছি, এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত একটি আনন্দের বিষয়। তো আমি প্রথমত আমার এই আনন্দটা ভাগাভাগি করতে চাই আমার যে প্রিয় শিক্ষার্থীরা আছেন, যারা আসলে আমার উপরে আস্থা রেখে যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের প্রতি। আমাদের যেই জয়টা হয়েছে সেই জয়টাকে আমরা উৎসর্গ করতে চাই আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা, যিনি আসলে আমাদের এই নির্বাচনের পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন এবং আপনারা দেখেছেন নির্বাচনের পরের দিন তিনি অসুস্থ হয়ে পড়েন ভোট গণনার ওই সময়, এবং পরবর্তী সময়ে তিনি আমাদেরকে ছেড়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন। তো সেই জান্নাতুল ফেরদৌস ম্যামকে আসলে আমাদের যে জয়টা সেটা উৎসর্গ করতে চাই। তো শিক্ষার্থীদের জন্য সবসময় চেষ্টা করবো যে অতীতীয় যেভাবে শিক্ষার্থীদের কাছাকাছি থেকে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছি, এবং এখন যেহেতু ভোটের মাধ্যমে একটা ম্যান্ডেট দিয়ে শিক্ষার্থীরা আসলে বেশি একটা গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, তো আমি এখন থেকে চেষ্টা করবো যে শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে অতীতে বঞ্চিত ছিলেন সে সকল অধিকারগুলো শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দেওয়ার, এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াই যেন হয় আমার চাওয়া পাওয়া। ব্যক্তিগত স্বার্থকে কখনো আমি গুরুত্ব না দিয়ে সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে আমি কাজ করতে চাই। আজকে আপনার কোনো কর্মসূচি আছে কিনা? আজকে আসলে আমাদের কিছু কর্মসূচি ছিল, কিন্তু আসলে আজকে বৈরী আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা কোনো কর্মসূচি রাখছি না। অনেকেই যারা আছেন নির্বাচিত হয়েছেন সকলেই ক্লান্ত, আমাদের কর্মী সমর্থক ছিলেন তারা খুবই ক্লান্ত। তো আজকের দিনটি হয়তো আমরা রেস্ট নেবো, কিন্তু সন্ধ্যার পর থেকে হয়তো আমরা বিভিন্ন হলগুলো যারা আছে বা বিভিন্ন জায়গায় যারা আমাদেরকে শিক্ষার্থীরা ভালোবেসে নির্বাচিত করেছেন সকলের সাথে আমরা কুশল বিনিময় করার জন্য যাবো। আচ্ছা, যারা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু জয়লাভ করতে পারেননি, তাদের জয়লাভ না করতে পারাই হচ্ছে আজকে আপনি জয়ী হয়েছেন, তাদের জন্য কি বলবেন? দেখেন, নির্বাচনটা একটা সাময়িক প্রসেস। অনেকে হয়তো নির্বাচন করেছেন, আমি যে পদে নির্বাচনে করেছিলাম সেখানে প্রায় 9 জন আমার প্রতিদ্বন্দ্বী ছিল। সেখানে হয়তো শিক্ষার্থীরা আমার প্রতি আস্থাটা বেশি রেখেছেন। 9 জনকে কিন্তু মানুষে ভোট দিয়েছে এবং হয়তো কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আস্থাটা কিন্তু আমার উপর রেখেছে। তো আমি চেষ্টা করবো যারা নির্বাচিত হতে পারেনি তারা তো তাদের এই ডাকসুকে কেন্দ্র করে বা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের কিছু সুন্দর সুন্দর প্ল্যান ছিল। আমি প্রথমত তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে চাই এবং তারা যেই প্ল্যান গুলো করেছিল সেই প্ল্যান গুলো আমি নিতে চাই, এবং যেহেতু তারাও শিক্ষার্থী, তারাও বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করার জন্য তাদের মানসিকতা আছে, তো তাদেরকে একসাথে নিয়ে আগামীতে জাহাঙ্গীরনগরকে নতুন ভাবে বিনিময় করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে যিনি নবনির্বাচিত ভিপি রয়েছেন জাকসুর দশম জাকসুর, তার সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে আগামীতে কিভাবে শিক্ষার্থী এবং এই ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন সেই কথাগুলোই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এছাড়া আজকে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এবং এই যে দীর্ঘ একটি ধকল গিয়েছে নির্বাচন উপলক্ষে, সেই কারণে আজকে তাদের কোনো কর্মসূচি নেই এবং তাদের যে এই নির্বাচনে সেটা কিন্তু উৎসর্গ করেছেন একজন পোলিং অফিসারের যিনি মৃত্যু হয়েছে জান্নাতুল ফেরদৌস, তার আত্মার মাগফিরাত কামনা। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী ইমন জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ফলাফলের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নিয়ে। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। একই সঙ্গে বিকেল ৩টায় প্রার্থীর ব্যালট নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীর নাম প্রথমে থাকবে, পরে লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের ক্রমিক নম্বর নির্ধারণ করা হবে। এর আগে গেল শনিবার শেষ দিনে 14 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে 11 জন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং 3 জন সিনেট সদস্য প্রার্থী। প্রত্যাহারের পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে 306 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে রয়েছেন 58 জন প্রার্থী। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। কটা নাগাদ তালিকা প্রকাশ হতে পারে এবং নির্বাচন নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ বুবলি। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট এবং হল সংসদের যে নির্বাচন হবে তার যে প্রার্থী তালিকা সেটি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। গতকাল যেহেতু প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ছিল, ৩২০ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রত্যাহার করেছেন। এখন ভোটের যুদ্ধে ৩০৬ জন প্রার্থী মাঠে আছেন। এছাড়া গতকাল ছাত্র দল এবং কয়েকটি প্যানেল মিলে স্বচ্ছ ব্যালট বাক্স এবং হাতে ভোট গণনার দাবি জানিয়েছেন। এটি নতুন করে রাষ্ট্র নির্বাচনে আলোচনায় এসেছে, যদিও এটি নিয়ে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন যে এ সময়ে এসে হাতে গণনা নয়, তারা মেশিনের মাধ্যমেই গণনা চান। আবার কেউ কেউ বলছেন যে ভোটার তালিকা ছবিসহ এবং স্বচ্ছ ব্যালট বাক্স সেগুলো দাবিও করছেন। আমরা একটু নিয়ে কথা বলতে চাই। এখানে যারা প্রার্থীরা আছেন, গতকালকে আমরা দেখেছি সংবাদ সম্মেলন করে ছাত্রদল এবং একটি প্যানেলের একাধিক প্রার্থীরা বলছেন স্বচ্ছ ব্যালট বাক্স এবং হাতে গণনার দাবি করছেন। আপনিও যেহেতু প্রার্থী, এটিকে কিভাবে দেখেন? আমি একজন স্বতন্ত্র সিনেট পদপ্রার্থী হিসেবে আমি বিষয়টাকে হাতে গোনার বিষয়টাকে আমি আপাতত সাইডে রাখছি, কেননা বর্তমান হচ্ছে প্রযুক্তির যুগ আর মেশিনের মাধ্যমে গোনাটা কার্যকরী, কেননা আমরা জাকসুতে দেখেছি সেইখানে একটা প্রতিক্রিয়া। আর স্বচ্ছ ব্যালট বাক্স যেটা, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি বলতে চাই যে স্বচ্ছ ভোট এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে ভোটারদের ছবি তালিকা আকারে প্রকাশ, এবং এটা নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে। আবার এটাকে ইস্যু করে যেন নির্বাচনকে পেছানো বা এইরকম কোনো চেষ্টা না করা হয়। বাদবাকি যতটুকু আছে সেটাকে আমি মনে করি শিক্ষার্থী বান্ধব এবং ইতিবাচক। ধন্যবাদ আপনাকে। বলি, আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে স্বচ্ছ ব্যালট বাক্স তিনিও চাচ্ছেন, কিন্তু যেটি হচ্ছে যে এটি করতে গিয়ে যেন আবার নির্বাচন পিছিয়ে না যায় সেই দাবিটিও তারা করছেন। ইতিমধ্যে আমরা যে প্রার্থী তালিকা রাকসুর যে নির্বাচন কমিশন আছে সেখান থেকে যে প্রার্থী তালিকাটি দেয়া হয়েছে চূড়ান্তভাবে, সেখানে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন সহ মোট রাকসুর যে নির্বাচনে সেখানে 248 জন এবং সিনেট সদস্য পদে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিকেল 3:30 নাগাদ প্রার্থীদেরকে ব্যালট নম্বর দেওয়া হবে এমনটি জানানো হয়েছিল। যারা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন তাদেরকে সিরিয়ালি প্যানেল অনুযায়ী ব্যালট নম্বর দেওয়া হবে। এরপরে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদেরকে লটারির মাধ্যমে দেওয়া হবে এমনটি জানানো হয়েছিল, যদিও আগে বলা হয়েছিল যে নামের আদ্যাক্ষর অনুযায়ী তাদেরকে ব্যালট নম্বর দেওয়া হবে। বলা যায় যে আজকে বিকেল 3টার পর থেকে প্রার্থীরা প্রচারণায় পূর্ণভাবে নামতে পারবেন এবং জমজমাট একটা রাষ্ট্র নির্বাচনের প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো বুবলি, এই ছিল রাজশাহী থেকে রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমার কাছে ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকালে চাকসু ভবনে মনোনয়ন পত্র বিতরণ করছেন নির্বাচন পরিচালনা কমিটি। এর আগে গত 28 আগস্ট বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী 17 সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12 অক্টোবর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ করেছে ভাঙ্গার 2 ইউনিয়নের বাসিন্দারা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে আশপাশের জেলার মানুষ। এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকল সন্ধ্যা হরতাল চলছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শায়লা খান। ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় রেলপথ ও মহাসড়ক অবরোধ শুরু হয়েছে। রোববার সকাল থেকে এই অবরোধ করে ভাঙ্গার 2 ইউনিয়নের বাসিন্দারা। ফরিদপুর 4 আসনে 2টি ইউনিয়ন সংসদীয় আসন 2-এর অন্তর্ভুক্তির প্রতিবাদে গেল 5 সেপ্টেম্বর থেকে নানা কর্মসূচি পালন করছেন তারা। এর আগে 2 দফায় 4 দিন মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অবরোধকারীরা বলছেন নির্বাচন কমিশনের নেয়া এমন সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। এতে নানাভাবে ক্ষতির মুখে পড়বেন তারা। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের দাবি যদি না মানা হয় আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের মা বোন যে যেখানে আছে আমরা সবাই নিয়ে আমরা রাস্তায় নামবো, আমরা রাস্তায় খাবো, রাস্তায় ঘুমাবো, দরকার হলে জীবন লাগলে জীবন দিব। বাঙ্গায় হামিরদি এবং আলগি ইউনিয়ন বাঙ্গার থেকে বিচ্ছিন্ন করার কারণে
আমরা রোডে আছি এবং থাকবো। এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। রোববার সকাল 6টা থেকে হরতাল শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। লাঠিসোঁটা নিয়ে হরতাল সমর্থকরা পিকেটিং করছেন। এতে বেড়া পৌর এলাকায় সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে। হরতাল সমর্থকরা জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা 1 আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে আলাদা করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। যারা এই ষড়যন্ত্র করছে তারা এলাকা থেকে পালানোর সুযোগ পাবে না। কমিশন সহ সরকারের কাছে আমাদের আবেদন, অবশ্যই এই অবৈধ গেজেট বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আকুল আবেদন জানাবো, আপনি যত দ্রুত পারেন আমাদের বেড়া সাথিয়া সাবেক পুনর্বহাল চাই আমরা। এটা যদি না মানেন তাহলে আমাদের কঠোর আন্দোলন আসবে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলনকারীরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, জুলাই গণহত্যা মামলায় নিয়ে ব্রিফ করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। আমরা সেখানে ভিডিও ফুটেজগুলোর কথা বলেছি, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের কথা বলেছি, আমরা যে সমস্ত ভিকটিম যারা আহত হয়েছেন তাদের সাক্ষ্যের কথা বলেছি, তাদের পরিবারবর্গের কথা বলেছি, ফরেনজিক এভিডেন্স আছে, মোবাইল ফোনের ভিডিও আছে, সিসিটিভি ফুটেজ আছে, সব কিছুর কথা আমরা বলেছি এবং এর মাধ্যমে আমরা বলেছি যে এই নিষ্ঠুর এবং নির্মম ঘটনার যে অপরাধের বিচার সেটা আমরা খুবই দক্ষতার সাথে অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হব। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আপনার একটা কোশ্চেন উঠেছে যে ডিফেন্স সার্ভিসে যারা আছে উচ্চ পদে তাদের বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে কিনা, এবং ট্রাইব্যুনালে মনে হচ্ছে একটা রায়, তারা এটার জবাব দিবে। আপনার কাছে জানতে চেয়েছি কেন এটার এখন আবার ট্রাইব্যুনাল প্রশ্ন তুলে তারা নানান বিষয়ে জানার জন্য প্রশ্ন করতে পারেন, কিন্তু এটা জাজমেন্টের মধ্যে উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ আইন এতটা স্পষ্ট যে এই আইন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। সেই কারণে বিভিন্ন বাহিনী, বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশের প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। একই অপরাধ যে জুলাই আগস্টে কুষ্টিয়াতে 7 জনকে হত্যা করা এবং আরও আহত করা যায়, আন্দোলনকারীদেরকে গুলিবর্ষণ করে আহত করা, তারা নিজেরা হুকুম দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 14 দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। দর্শক, জুলাই গণহত্যা মামলা নিয়ে ব্রিফ করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দিনের মতো রেলপথ ও মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, অবরোধের বিষয়ে কি বলছেন স্থানীয়রা? এ নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা, বিস্তারিত জানাবেন। বুবলি, আপনি যেমনটা বলছিলেন, এখানে কিন্তু আজকে ফরিদপুরের ভাঙ্গাতে তৃতীয় দফায় আজকে প্রথম দিনের মতো সকাল থেকেই অবরোধ এবং কর্মসূচি শুরু হয়েছে। এই অবরোধে কিন্তু
আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে। আর এই গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু এই অবরোধকারীরা যারা মহাসড়কে অবস্থান করছেন তারা কিন্তু থেমে নেই, তাঁবু টানিয়ে বা সড়কে কিন্তু অবস্থান করছেন। আর এর ফলে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন, যানবাহনের যাত্রীরা, তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে আমরা কথা বলেছি অনেক ছোট ছোট বাচ্চাদের সাথে বা বৃদ্ধদের সাথে এবং অসুস্থ রোগীদের সাথে। তারা কিন্তু এই অবরোধের কারণে তাদের যান চলাচল কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। তাদেরকে 5-7 কিলো বা অনেকে 10 কিলো দূরত্ব কিন্তু মহাসড়ক হেঁটে যেতে হচ্ছে। এছাড়া কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে এই অঞ্চল, দক্ষিণ অঞ্চল থেকে ঢাকামুখী যে গাড়িগুলো রয়েছে, তারা কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করতে পারছেন না। কারণ হচ্ছে এই এলাকায় কিন্তু এই অবরোধের কারণে এই ভাঙ্গা গোলচত্বরকে কেন্দ্র করে প্রায় 8টি পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু তারা অবরোধ করেছে, যার ফলে এই অঞ্চলের সাথে যান চলাচল সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে গেছে। এছাড়া কিন্তু সকাল থেকে রেল চলাচলও বন্ধ হয়েছে। এর আগে কিন্তু আমরা যতটুকু জেনেছি, গতকালকে রাতে ভাঙ্গা আলগি ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন, তাকে কিন্তু এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই অবরোধকারীরা তাদের দাবি হচ্ছে যে এই তাদের যে সংসদীয় আসন 4-এর যে 2টি ইউনিয়ন রয়েছে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিদি, এই 2টি ইউনিয়নকে পার্শ্ববর্তী সংসদীয় আসন 2-এ সংযুক্ত করা হয়েছে। এই 2টি ইউনিয়ন যেন পার্শ্ববর্তী সংসদীয় আসন 2-এ না রেখে তাদের ভাঙ্গায় যেন পূর্ণ বহাল করে, এই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে, এখনো চলছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের এই দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ তারা চালিয়ে যাবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষদের সাংস্কৃতিক উচ্চতা থাকবে অতি উপরে, তো সেখানে যেন কখনোই না দেখি কোনো পদ পদবীর ক্ষেত্রে, কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে, বঞ্চনার ক্ষেত্রে কেউ যেন পরিমিতিবোধ এবং সভ্যতা এবং সংস্কৃতির যে সীমানা, সেই সীমানা অতিক্রম করবে না। এবং এর মধ্যে দিয়েই একটা দৃষ্টান্তমূলক সংগঠন তৈরি হবে। আপনারা জানেন যে জাতি একটা সংকট অতিক্রম করছে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী শক্তি এই সংকট অতিক্রম করবে, এবং এই জন্যই করবে, তারা দেখেছে বিভিন্ন পরিসরে যে আমাদের আচরণটা কি আর অন্যদের আচরণটা কি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা দেশটাকে আরেকটি দেশের সাংস্কৃতিক আগ্রাসনের মুখে ফেলে দিয়েছিল, অথবা তাদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে নিশ্চিত করার কাজগুলো তারা করেছে। আমরা দেখেছি প্রায় ভারত থেকে শিল্পীরা আসছে, ভারত থেকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসছে, তাদের দিয়ে নানা অনুষ্ঠান আয়োজন চলছে, আরবি স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায়। আপনার কলকাতা, বোম্বের সব সুপারস্টারদের দিয়ে এখানে একের পর এক অনুষ্ঠান করা হচ্ছে। অন্যান্য দেশের যে শিল্পী কুশলীরা যে আসতে পারবে না তা নয়, কিন্তু শুধুমাত্র একটি দেশের প্রতি আনুগত্য দেখানোর জন্য তাদেরকে এখানে নিয়ে আসা, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অনুশীলন, সেটা বাংলাদেশে সেটার চর্চা করানোর আমরা দৃষ্টান্তগুলো দেখেছি। কারণ যে বাংলাদেশ যেন তাদের একটা অনুষঙ্গ হতে পারে, তাদের যেন একটা অংশ হতে পারে, পার্শ্ববর্তী দেশের তাদের যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তার যেন অংশ হতে পারে, এই কাজটাই তারা করেছে। 5ই আগস্ট ঘটল, আমরা আবার নানা ধরনের শক্তির উত্থান দেখলাম, এবং অনেকেই এই উত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু দর্শক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই সেখানে জড়ো হন ফরিদা পারভিনের ভক্ত অনুরাগীরা। তারা বলেন, সঙ্গীতাঙ্গনে তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়। শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা হবে।
এরপর তার মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়। সেখানে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানান প্রধান উপদেষ্টা ও সংস্কৃতি উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রকৃতি এবং মানুষের অশ্রু বর্ষণের মধ্য দিয়ে কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। তার এই হারিয়ে যাওয়া বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। কুষ্টিয়াকে ওখানে সেকেন্ড জানাজা হবে আমাদের, তারপরে আমাদের দাফন হবে মায়ের এবং বাবার কবরের। দর্শক, প্রয়াত বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন সঙ্গীত কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, ফরিদা পারভীনের শ্রদ্ধা অনুষ্ঠানের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আজকে ঠিক বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে 11টার সময় এখানে নিয়ে আসা হয়েছিল। এর আগে তাকে তেজকুনি কলেজে তার জানাজা হয় এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদ রয়েছে সেই মসজিদে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা শেষ করেই তার যে কুষ্টিয়া যে পৌরসভা কবরস্থান রয়েছে সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে গতকালকে যেমনটি আমরা জানতে পেরেছি যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তিনি 10টা 15 মিনিটে ইন্তিকাল করেন, এমনটি জানিয়েছেন সেই হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক আশিস কুমার। এবং সেখানে তার স্বামী যে একটি বিষয় দাবি করেছিলেন যে তাকে যদি বুদ্ধিজীবী কবরস্থানে তাকে কবর দেওয়া হয় সেটি দাবি করেছিলেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার পরেরও সেই দাবিটি কিন্তু করেছিলেন। কিন্তু তাকে কুষ্টিয়া যে কবরস্থান রয়েছে পৌরসভা সেখানে তাকে দাফন করা হবে এবং সঙ্গীতায়নে যে শোকের ছায়া পড়েছে সেটি কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। শিল্পকলা একাডেমি থেকে বিভিন্ন অঙ্গনের শিল্পীরা কিন্তু এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলবো যে আজকের যে ফরিদা পারভীন আসলে একজন লালন সম্রাজ্ঞী নয়, তিনি আমাদের লোকসঙ্গীতের একজন পথিকৃৎ। লোকসঙ্গীতের পথিকৃৎ এই কারণে যে আসলে আজকে যারা লোকসঙ্গীত পরিবেশন করে অনেকে জেনে করে অনেকে না জেনে করে, এবং ফরিদা পারভীন ছিল লালন সঙ্গীতকে তুলে ধরার জন্য আমাদের একটা বৈঠা। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রয়াত বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন সঙ্গীত কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ। নেত্রকোনায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, নিষেধাজ্ঞা স্থায়ী নাকি সাময়িক ব্যবস্থা, বিস্তারিত জানাবেন। আমি যদি আপনাকে জানাতে চাই যে নেত্রকোনা জেলা শহরের যে বিশেষ করে অটো রিক্সা এবং সিএনজি চালিত রিক্সার কারণে বছরের পর বছর ধরে এই যে পৌরবাসী যে যানজটের যে তীব্র ভোগান্তি পুহিয়ে আসছিলেন, সেই ভোগান্তি লাঘবের জন্য কিন্তু সম্প্রতি নেত্রকোনার যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান তিনি এসেই জেলার সর্বস্তরের মানুষকে নিয়ে তিনি একটি বিশেষ সভা করেন। এই সভার মাধ্যমে কিন্তু তিনি জেলার যে প্রধান সমস্যা এই পৌরসভার যানজট কিভাবে নিরসন করা যায় সেই বিষয়ে তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আজকে থেকেই এই জেলার পৌর শহরের যে অবৈধ এবং লাইসেন্সবিহীন যেসব অটো রিক্সা এবং সিএনজি রয়েছে, রিক্সা রয়েছে, সেসব কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেসব যানবাহনের লাইসেন্স রয়েছে সেগুলোকে, বিশেষ করে অটো রিক্সাকে দুটি কালার করে হলুদ এবং লাল
একদিন হলুদ কালার চলবে, একদিন লাল কালার চলবে, এভাবে কিন্তু তারা একটি নির্ধারণ করে দিয়েছেন, নিয়ম বেঁধে দিয়েছেন। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের প্রধান একটি সড়ক। এখানে কিন্তু প্রতিদিনেই 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজট লেগেই থাকতো এবং এই যানজটের কারণে সাধারণ মানুষ কিন্তু তাদের নিত্যনৈমিত্তিক যে কার্যক্রম সেসব কার্যক্রমে কিন্তু ব্যাঘাত অনেকটাই ঘটতো। তো এই জেলা প্রশাসকের এমন উদ্যোগে জেলাবাসী পৌরবাসী মনে করছেন যে তারা এই যানজটের দুর্ভোগ থেকে অনেকটাই লাঘব মানে ভোগান্তি থেকে মুক্তি পাবেন। আমরা একটু কথা বলবো এখানকার একজন সিনিয়র সাংবাদিক এবং মানুষের অধিকার নিয়ে কাজ করেন শ্যামলেন্দু পাল আছে। এই যে জেলা প্রশাসকের যে উদ্যোগ, এই উদ্যোগ থেকে আপনারা কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে করছেন? আমরা মনে করি এটা ফলপ্রসূ মনে করে হওয়া উচিত বলে মনে করি, কারণ যানজট নেত্রকোনার মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে। আমরা দাবি জানিয়েছি যে ইউনিয়ন পরিষদের লাইসেন্সপ্রাপ্ত অটো নেত্রকোনা শহরে ঢুকবে না, শহর থেকে বাইরে যাবে না, আর অবৈধ যত অটো আছে সেগুলি লাইসেন্স বাতিল করতে হবে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রশাসন থেকে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়, কিন্তু 15-20 দিন গেলে আবার আগের মতো হয়ে যায়। এটা যাতে না হয় সেজন্য তদারকি ব্যবস্থাটা জোরদার করার জন্য আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করেছি। এছাড়া ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা পুলিশ প্রশাসনকে আমরা দাবি জানিয়েছি। এটি যদি করা হয় তাহলে হয়তো নেত্রকোনার যানজট কিছুটা হলেও কমবে এবং আমরা ভোগান্তির শিকার থেকে বেঁচে যাব। ধন্যবাদ। আপনারা শুনছিলেন এতক্ষণ এখানকার একজন জ্যেষ্ঠ নাগরিক কিন্তু এই পৌর শহরে তিনি জানাচ্ছিলেন যে আসলে এই যে জেলা প্রশাসনের এই উদ্যোগটি যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু এই পৌরবাসী আসলে যে নিত্যনৈমিত্তিক যে যানজটের ভোগান্তিতে পড়েন এই পৌর শহরের সাধারণ মানুষ, তারা কিন্তু অনেকটা মুক্তি পাবেন। আমি পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন আরিফুল ইসলাম সর্দার, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন জেলায় কিন্তু 2450টি অটো রিক্সা রয়েছে এবং 1900 সিএনজি রয়েছে, পাশাপাশি রিক্সা রয়েছে। তো এছাড়াও ওই যে পৌর শহরের বাইরের যেসব যানবাহন সেসব যদি শহরে প্রবেশ না করে তাহলে তারা কিন্তু এই যানজট থেকে মুক্তি পাবেন। এবং জেলা প্রশাসন বলছে এটি একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। বুবলি। জিয়াউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনায় নিষিদ্ধ হচ্ছে অটো রিক্সা চলাচল, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর। নেত্রকোনার খালিয়াজুড়ির পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিড বোট ডুবে নারী শিশু সহ নিখোঁজ 4 জনের মধ্যে আরও 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পাঁচহাট গ্রামের পাশে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, নিখোঁজ শিরিন আক্তার ও 7 বছর বয়সী লাইলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে নোফায়েল মিয়ার মেয়ে 7 বছর বয়সী উষা মনির মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে আরও 1 শিশু। আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বরযাত্রায় স্পিড বোট আনা হয়। রওনা হওয়ার আগে 15 জন মিলে ঘুরতে বের হলে এই দুর্ঘটনা ঘটে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। রোববার সকালে নৌবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাতের আগে তাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান। সাক্ষাতে 2 দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ জানান তারা। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সফরে বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।